নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। গল্পটা আমার এক সাবস্ক্রাইবার আমাকে লিখে পাঠিয়েছেন। উনি আমাকে ঘটনাটা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। ঘটনাটা ওনার সাথে প্রায় ৩-৪ বছর আগে ঘটেছে। সেদিন সকাল থেকেই খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। অফিস কামাই করে তাই তিনি ঘরে বসেছিলেন। হঠাৎ সন্ধ্যাবেলায় অবনী এসে হাজির। ও চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন দাড়ি কামায়নি। বললাম, কিরে, কি ব্যাপার? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুবই স্মার্ট। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজের বাড়ি আছে। সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় বেশি দিন বাঁচব না। আমি বললাম, কেন, হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? অবনী বলল, তুই ভূত বিশ্বাস করিস? আমি বললাম, না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু কোনোদিনও চোখে দেখিনি বলে তাই বিশ্বাস করি না। বাড়িতে আমি একদমই টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যাই করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখেও আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। আমি বললাম, তোর ভাই কি করছে? সে 2 মাস হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? অবনী বলল, হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। আমি বললাম, কে সে? অবনী বলল, তা আমি জানি না, তবে সে অশরীরী তা কিছু বুঝতে পারছি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গল্প করলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানেই থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? আমি বললাম, না না, অসুবিধে হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। অবনী সঙ্গে সঙ্গে বলল, খবরদার, ওখানে কোনো মানুষই থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। আমি বললাম, তোর ভাই আপত্তি করবে না? অবনী বলল, বোধহয় না, তবে সব কথা ওকে জানিয়ে চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানেই চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা একটা করা যাবে। আমি বললাম, ওর বাড়িতে তোরা কতদিন আছিস? ওইটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার বা আমার ভাইয়ের জন্ম ওই বাড়িতেই হয়েছে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? অবনী বলল, না, কখনোই না, এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বল তো? অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা আমি জানি না।
তবে তুই গেলে আমি খুব খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটনা ঘটে কিনা। যদি যাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। অবনী বলল, তাহলে খুব ভালো হয়। আমার এখন মাথা ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনো দিনই একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। তারপরে কিছু খেয়ে আমরা পাশাপাশি শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, কতদিন যে এরকম আরামে ঘুমাইনি। আমার তো একদম ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? অবনী বলল, সেই বেলা 1টায়। সারাদিনে আর কোনো গাড়ি নেই। দুপুরে খেয়ে দে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর ট্রেনে উঠে আমরা 3টের মধ্যেই ত্রিবেণীতে পৌঁছে গেলাম। সেখান থেকে রিস্কায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সব কিছুই দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর নিচে ল্যাবরেটরি, একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভিতর থেকে গঙ্গা দেখা যায়, আর ছাদে উঠলেই শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু সব রাত্রে। তুই কিন্তু বেশি দেরি করিস না। তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি না। আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলেন। আমি কাছে গিয়ে বললাম, আমাকে ডাকছেন? মহিলাটি বলল, তুমি অবনীর কে হও? আমি বললাম, ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুবই ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রি হলেই চিৎকার করে ওঠে আর ঘরময় ছুটোছুটি করে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি বললাম, আমি এসেছি, এবার যা করার করব। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে অনেক দিন ধরেই চেনেন। আমি ওর বন্ধু হই। একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিসফিস করে বলছিলেন, এই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো একটু? আপনারা কি ওর মধ্যে কোনো অদ্ভুত আচরণ লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অদ্ভুত আচরণ করছে দেখতে পাচ্ছি। দোকানের লোকগুলো বলল, হ্যাঁ, আমরা ওকে হঠাৎ এইরকমই হয়ে যেতে দেখেছি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন? ও প্রায় রাতেই চিৎকার করে এবং অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভিতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি একটা রাতের ঘটনা আপনাকে বলি। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করছে না।
মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। আমি বললাম, হ্যাঁ বলুন, কি ব্যাপার? উনি বললেন, শুনুন তবে। সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর আমার পাশের বাড়ির একজন ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, কী রকম? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি এবং আমার পাশের বাড়ির ছেলেটা যখন দৌড়ে যাই, গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়ে ওপরের দরজাটাও ধাক্কা দিলাম। অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে উপরের দরজার খিলটাও কে যেন খুলে দিল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িতে অবনীদা একাই তো থাকে, সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? ছেলেটির কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি কিন্তু করছি। তাই বলছি, আজ রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাতে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। আমার কথায় রাজি হলো না কেউই। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না আমরা কেউ। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেই রকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন। আমরা একজন নয় সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কি রে, একা থাকতে ভয় করছে না তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছি না। তাই বন্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। আমি বললাম, বেশ করেছিস, এখন চল দেখি, গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। অবনী বলল, কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। সন্ধ্যা হতে না হতেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। এ কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যে হার মানায়। এর মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? অবনী বলল, কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যার পর থেকেই হয়, কখনো বা মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ কিছুই ঘটল না। আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে গল্প করছি। হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ ঘেঁষে সরে এসে বলল, এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। আমি অবনীকে বললাম, কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই দেখ, ওই তো সে, দেখ ওইখানে। আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাঁচে ফক পড়া 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলোমেলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি কোনো সাড়া দিল না। এমন সময় একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে
আমি আর অবনী ছাড়া আর কেউই তো নেই। তাহলে কে জ্বালালো এই বাতি? কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তিটা মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারিদিক নিস্তব্ধ, নির্ঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এইদিকে এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি। অবনী বলল, না না, খেপেছিস? ও আমায় রোজ ওইভাবেই ডাকে, কিন্তু আমি যাই না। আমি বললাম, আয় আয়, বলছি তো আয়। অবনী বলল, আমার বড় ভয় করছে। আমি অবনীকে বললাম, আজ তুই একা নয়, আমি তো আছি তোর সঙ্গে। আমি প্রায় জোর করেই ওর হাতটা ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে গেল। দরজাটা দুহাত হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল। তালাটা আপনা আপনি খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্বই রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও, কথা কইছ না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমারও আস্তে আস্তে হাত পাটা যেন অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? উত্তর এলো, আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরী জ্যোৎস্নার মতো হালকা শরীর। অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ডয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখলো, রেখে আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভিতর থেকে এই কিশোরের একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভিতর থেকে মেয়েটি চিৎকার করে উঠল, তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলে কি তোমার মুক্তি হবে? ফটোটা থেকে উত্তর এলো, হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও একটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রাখো, যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? অবনী বলল, হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা। হরিবাবুর মেয়ের ছবি এটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটা চাইছিলেন। জানালেন
গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই এই বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল, সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখাও করেননি। আমিও ফটোটা নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবিটি নিতে এসেছেন। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন, কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি। বারবার নেগেটিভের ভিতর থেকে মেয়েটা আমায় শাসাতে থাকে এবং ভয়ও দেখায়। সেই জন্য নিচের ঘরে ঢোকাই আজকাল বন্ধ করে দিয়েছিলাম। এরপর আমি নেগেটিভটা নিয়ে আগুনে জ্বালিয়ে দিই। এরপর থেকে আর কোনো এরকম উপদ্রবী বাড়িতে হয়নি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।